একটু আগেই না ভাঁজ করেছিল, ভাঁজ করে রাখলো কই? মাহাথিরের মনে পড়ল নিজের কীর্তিকলাপ। অনুশোচনায় বন্ধ হয়ে গেল চোখ। বিভা তার মানে আলমারিতে কাপড় রাখে না। ঠিকই তো, তার ওই ব্যবহারের পর রাখা যায়? মাহাথিরের আজ মনে হলো এত দুর্ব্যবহার সে না করলেও পারত। বিভা ফোনের আওয়াজে ঘরে ঢুকে দেখলো মাহাথিরের ফোন বাজছে। আশেপাশে কোথাও মাহাথির নেই। গেল কোথায়? আকাশ কুসুম ভাবতে ভাবতে এগিয়ে গেল ফোনের দিকে। অপরিচিত নাম্বার, ধরবে? জরুরি হতে পারে। বিভা ধরে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার মাহাবা স্যার? বিভা বিমূঢ় হতে দাঁড়িয়ে রইল। মাহাব। ন্যানো সেকেন্ডের মধ্যেই মাথায় খেলল মাহাব তো মাহাথিরের আর এক নাম। মাহাথিরের ভালো নাম মোহাম্মদ মাহাব ইসলাম। বিভা দ্বিধান্বিত কণ্ঠে বলল, আমি মাহাব নই। জি। আপনি কি ওনার বাড়ির লোক বলছেন? আচ্ছা শুনুন, কালকে অজ্ঞাত কারণে অফিস বন্ধ থাকবে। অফিসের গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে, তাও সবাইকে কল করে জানিয়ে দিচ্ছি। আপনি মিস্টার মাহাবকে জানিয়ে দিন। আচ্ছা, জানাবো। ফোন কেটে দিল। বিভা পেছনে ঘুরে দেখল মাহাথির দাঁড়ালো, শান্ত নির্মল মুখ। মাহাথির চুপচাপ এগিয়ে এলো। বিভা একবার নিজের হাতের ফোনের দিকে তাকালো, আবার মাহাথিরের দিকে। রাগ করবে না বলে ফোন ধরেছে বলে? বিভা ইতস্তত করে বলতে লাগলো, আপনি ছিলেন না তাই। মাহাথির শান্ত মুখে ভ্রু উঁচু করে প্রশ্ন ছুড়ল। আমি কি কিছু বলছি তোমায়? বিভা উত্তর দিল না। মাহাথির নিজ থেকেই বলল, কে ছিল? কি বললো? আপনার অফিস কাল বন্ধ, তাই বলছিল। কথাটা বলেই বিভা চলে যেতে নিল। মাহাথির ডাকলো, বিভা। বিভা তাকালো। দৃষ্টির অর্থ কি জন্য ডাকলেন? মাহাথির এবারও ব্যর্থ হলো। বলল, কিছু না, যাও। বিভা চলে গেল। মাহাথিরের মনে হলো সে এমন না হলেও পারত। মনের কথা ঠাস ঠাস বলে দেওয়ার মতো স্বভাব হলেও পারত। কিভাবে প্রকাশ করবে সে? মাহাথির বারান্দায় চলে গেল। আজ বেশ অনেকদিন বাদেই সিগারেট ধরালো। রাত 9:30, খাওয়ার সময়। বিভা ঘরে ঢুকলো মাহাথিরকে ডাকার জন্য। ঘরে ঢুকে তাকে কোথাও না পেয়ে বারান্দায় চলে এলো। উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে সে। বিভার মাথায় হঠাৎ তখনের কথা মনে পড়ল, সাথে মাহাথিরের আগের বলা কিছু কথা। অভিমান, কষ্ট, রাগ সব একসাথে জড়ো হলো। বুকের ভেতর থাকা এক সমুদ্র গভীর অভিমান থেকে ডেকে উঠল। মাহাব, সাড়া এলো না। বিভা আবারও ডাকলো। মাহাব। অলস সময়ে কাজ না পেয়ে নিচের দোকানপাট, মানুষের চলাচল ভীষণ গভীরভাবে পর্যবেক্ষণ করছিল মাহাথির। সব ধ্যান জ্ঞান দিয়ে দেখছিল সে। হঠাৎ বিভার জোরালো আওয়াজে বিভার দিকে ফিরল মাহাথির। গম্ভীর মুখেই বলল, কিছু বলবে? কখন থেকে ডাকছি আপনাকে? ডাকছো আমাকে? কখন ডাকলা? একটু আগেই ডেকেছি। মাহাথির শান্ত মুখে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের ডাক তার অবচেতন মন শুনেছে। তার মনে হয়েছে বিভা ফোনে অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু তাকে ডেকেছে। কি বলে যেন ডাকলো? মাহাথিরের খেয়াল এলো বিভা মাহাব মাহাব করছিল। মাহাথির ভ্রু কুচকে বলল, তুমি আমাকে মাহাব কেন বলছো? এমনি। কেমন শোনাচ্ছে? কেমন শোনাচ্ছে মানে? হঠাৎ এইভাবে কথা বলছো কেন? বললাম, কি হয়েছে তাতে? এই নামে আমাকে কেউ ডাকে না বিভা। আমার চেনা পরিচিত মানুষজন সবাই আমাকে মাহাতির বলে ডাকে। তুমি, আব্বা, আম্মা, আনাস, সবাই। শ্রুতি, পার্থিব, ও আমাকে মাহাতির নামে চেনে। জাস্ট স্কুল, কলেজ, অফিসের কাজে আমার ওই নামটা ব্যবহার করা হয়। পাগলামি করছেন আপনি। দুটো নাম তো আপনারই, তাই না? একটা ডাকলেই হলো। খেতে আসুন, খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। বিভা ঘুরলে মাহাথিরের ডাকে আবারও থামতে হলো। মাহাথির বলল, এখন তুমি আর আমাকে অফিসের জন্য খাবার দাও না কেন? আম্মা দেয় কেন? আম্মা কেন দেয়? আবারও বাচ্চাদের মতো প্রশ্ন করলেন। আমি ব্যস্ত থাকি তাই আম্মা দেয়। খাবার দেয়া নিয়ে কথা, কে দিল সেটা তো কথা নয়। মাহাথির নির্বাক। বিমর্ষ মুখে তার বউয়ের বলে যাওয়া কথা শুনল। কষ্টের সাথে সাথে রাগ হলো। এতদিন ভালোবেসেছে, আর এখন যখন সে ভালোবাসা শুরু করলো তখন সে সব শোধ একসাথে তুলছে। শ্রুতিকে নিজের অফিসে দেখে চমকে গেল পার্থিব। তার কাছে মনে হলো দিনের বেলায় চাঁদ উঠেছে। আপনি এখানে? আসতে পারি না? কেন নয়, অবশ্যই পারেন, বসুন। ফর্মালিটির প্রয়োজন নেই। আমার হাজবেন্ডের কেবিনে এসেছি, যা ইচ্ছে করতে পারি, পারি না? পারেন। শ্রুতির মুখে হাসি নেই। সব কথা সে বলেছে ধমকে ধমকে।
তার স্বভাবে। হঠাৎ কাজ বেড়ে গেল মনে হচ্ছে। হঠাৎ না, আপনি বাড়িয়েছেন। যেই প্রজেক্ট নষ্ট করেছেন তার মাসুল দিচ্ছি। শ্রুতি নরম হয়ে গেল। কি সুন্দর তাকে বলে দিল, একটুও রাগ করলো না। শ্রুতি পার্থিবের জায়গায় নিজেকে বসাতে চাইলো। সে যদি পার্থিবের জায়গায় থাকতো তাহলে কি হতো? শ্রুতি কল্পনা করে যা পেল তা হলো সে পার্থিবকে এক ধাক্কা দিয়ে অফিস থেকে বের করতো। সাথে আরও বলতো, আমার কাজ আমি করছি, আপনারটাতে কি? আমার কাজ পারুক কমুক, তাতে আপনার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ ঠিক, এমন ব্যবহারটাই করতো। সে এত উগ্র কেন? শ্রুতির মন খারাপ হয়ে কান্না পেল। নরম কণ্ঠে বলল, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আবার সেম প্রশ্ন। কথা কই বলছি না। এতক্ষণ কি ভূতে কথা বলছে? সত্যি সত্যি বলুন তো পার্থিব, মজা করবেন না, আমি সিরিয়াস। বলুন না কেন কথা বলেন না। এইসব বলতে এসেছেন? টিফিন নিয়ে এসেছি। টিফিন বক্স তো দেখলাম না। কাল নিয়ে আসবো, আজকে আনতে ভুলে গেছি আমি। আজ আমার প্রশ্নের উত্তর দিন। শ্রুতির এমন কথায় পার্থিব হেসে ফেলল। এরপর হঠাৎ করেই সিরিয়াস ভাব নিয়ে ফেলল মুখে। শান্ত স্বরে বলল, আমি কথা বললে আপনার অস্বস্তি হয়, আপনি কষ্ট পান, তাই বলি না শ্রুতি। আপনাকে টাইম দিচ্ছি। বলেছিলাম না জোর করব না, করছি না। আপনি আপনার মতো করেই ভালো থাকুন। আমি শুধু আপনাকে ভালো রাখার চেষ্টা করছি। আমার স্ত্রীকে খুশি করতে চাইছি। শ্রুতি কিছু বলতে পারল না। এত কিছুর পরেও এই কথা? মানুষটা কি অসম্ভব ধরনের ভালো নয় কি? শ্রুতির দৃষ্টি পর্যবেক্ষণ করে পার্থিব বলল, আর কিছু? শ্রুতি না বোধক মাথা নাড়ল। পার্থিব কানে টেলিফোন তুলে আদেশ করলো, আমার কেবিনে 2টো আইসক্রিম, 2টো চিকেন বার্গার পাঠিয়ে দিন। পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, লাঞ্চে কেউ এসব খায়? খায় না। তবুও বললাম, কারণ আমার মহারানীর এসবে পছন্দ। অফিসে আসার কারণে একদিন তাকে ছাড় দেয়াই যায়। পার্থিবের কথা শুনে শ্রুতির ইচ্ছে করলো চেয়ার থেকে উঠে পার্থিবের কপালের ঠিক মধ্যেখানে চুমু খেতে। খেলে পার্থিবের প্রতিক্রিয়া কেমন হবে? শ্রুতি ভেবেই মুখ নামিয়ে ফেলল। প্রতিদিন সকাল সকাল উঠে আজ বেশ বেলা করে ঘুম ছাড়লো মাহাথির। হাত মুখ ধুয়ে বাহিরে বেরিয়ে দেখলো টেবিলে কেউ নেই। বুঝলো তার বাবা মা ঘরে, হামিও বিছানায় শুয়ে শুয়ে নিজের মতো সময় পার করছে। বিভা তাহলে কোথায়? অমনি দরজা খুলে ভিতরে ঢুকলো বিভা, হাতে বড় সড়ো ব্যাগ। মাহাথির ব্যাগ দেখে শুধালো, কই গেছিলে তুমি? এই যে পাইকারি মূল্যে এগুলো কিনেছিলাম অনলাইন থেকে, আজকে ডেলিভারি দিল, নিচে আনতে গিয়েছিলাম। মাহাথিরের কি মনে হলো কে জানে। সে বলল, এত কষ্ট করার প্রয়োজন নেই, তুমি চাইলে বিজনেস ছেড়ে দিতে পারো। আমি তো এখন তো আমি আছি। বিভা চোখে চোখ রাখলো। কত সহজেই কথাটা বলে দিল মাহাথির। সত্যি কি সে আছে? বিভা মাহাথিরের বলা কথা গ্রহণও করলো না, বর্জনও করলো না। বলল, প্রয়োজন পড়লে কিংবা বেশি কষ্ট মনে হলে ছেড়ে দিব। মাহাথির নীরব সম্মতি দিল। বিভা ব্যাগ সাইড করে রেখে বলল, বসুন, নাস্তা দিচ্ছি। মাহাথির গিয়ে টেবিলে বসলো। বিভা হাত ধুয়ে প্লেটে খাবার দিল। খাবার সে এক প্লেটেই বাড়লো। মাহাথির তা দেখে বলল, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আজ অনেক সকালে উঠেছিলাম, ক্ষুধা পেল, খেয়ে নিলাম। আজ সবার আগে আমিই খেয়েছি। ভালো করেছো। আগে বিভা মাহাথিরের জন্য অপেক্ষা করত, আজ করলো না। অভিমান থেকে নাকি সত্যি ক্ষুধা পেয়েছিল? যদি ক্ষুধা পেয়ে থাকে তাহলে ভালো করেছে খেয়ে, আর যদি অভিমান থেকে হয়ে থাকে তাহলে ওর খবরই আছে। মাহাথিরের খাওয়া শেষে হাত ধুয়ে পানি খেতে টেবিলে বসলো। এর মাঝেই কফি দেওয়া হলো। মাহাথির ডাকলো বিভাকে। খাবার কখন না কখন খেয়েছো, আমার সাথে কফি খাও। বিভা মাহাথিরের ব্যবহার হজম করতে পারছে না, কষ্ট হচ্ছে। এই লোকের হয়েছেটা কি? কথা তো গম্ভীর মুখেই বলছে, তবুও কথার সুরে ভিন্নতা। বিভা বলল, খাবো না মাহাব, খেলে বানিয়ে নিব, সমস্যা নেই। মাহাথিরের মনে হলো তার পুরো সকালবেলার উপর কেউ নিম পাতার রস ছুঁড়ে মেরে সকালবেলাটাকে তিক্ত করে ফেললো। মাহাব আবারও? এখন কি এই নামেই ডাকবে নাকি? মাহাথির বলেছিল মাহাথির নামে তার কাছের মানুষজন ডাকে, সে যেন না ডাকে। সেই কথাকে কেন্দ্র করেই বুঝি এমন করছে। নিজেকে দূরের মানুষ বানাতে চাইছে, সাথে মাহাথিরকে কষ্ট দিতে চাওয়া তো আছেই। আর কি বলল? খেতে মন চাইলে বানিয়ে খাবে। কেন? ওর কফি অর্ধেক খেলে কি হতো? ও কি সত্যি সত্যি মাহাথিরকে মন থেকে উঠিয়ে ফেললো? ওর মনের কোনো জায়গায় কি মাহাথিরের ছায়াও এখন অবশিষ্ট নেই? মাহাথির বিরস মুখে কফির দিকে চেয়ে রইল, উদ্দেশ্য কফি ফেলে দিয়ে আসবে। মিনিট 7 পর সে পুরো কফি ঢক ঢক করে গিলল। ইস,
ঠান্ডা শরবত। শ্রুতি, এসব আমি কি শুনছি? আপনি নাকি দুপুরে খাননি, কিন্তু কেন? শ্রুতি ঘুরল না, সে উল্টো ঘুরে আছে। পার্থিব শ্রুতির এক বাহু ধরে নিজের দিকে ফিরালো। পার্থিব হতবাক হয়ে গেল শ্রুতির অশ্রু ভরা চোখ দেখে। শ্রুতি ঘুরে পার্থিবের দিকে চাইতেই টপ টপ করে ঝরে পড়ল চোখের বৃষ্টি। পার্থিব বিচলিত হয়ে গেল, অস্থির কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? শ্রুতি কিছু বলল না। পার্থিব শ্রুতিকে টেনে নিজের কাছে আনলো। শ্রুতির মুখ থেকে কিছুই বের হচ্ছে না। পার্থিব শ্রুতিকে এক হাতে জড়িয়ে বলল, শ্রুতি, কি হয়েছে আমাকে বলুন প্লিজ। এভাবে কাঁদলে আমি কি করে বুঝবো? আচম্বিত শ্রুতি পার্থিবকে জড়িয়ে ধরল শরীরের সব শক্তি দিয়ে। পার্থিব কাণ্ডজ্ঞানহীন হয়ে গেল, বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে কিছুই বের হলো না। শ্রুতি হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে ধমক দিল, আপনি আমার সাথে আগের মতো হয়ে যান না প্লিজ। আমার ভালো লাগে না এমন। আপনি আগে একটুও কাজ করতেন না, বাড়ি ফিরে আমার সাথে কথা বলতেন। অথচ এখন আমি কেউ না আপনার কাছে। কেন এত কিসের কাজ আপনার? আমি তো জানতাম না ওই ফাইলে আপনাদের দরকারি কাগজ ছিল, জানলে ছিঁড়তামও না। আমি ভুল করে ফেলেছি, আমি তাও মানছেন না, ক্ষমা করছেন না আমায়। অথচ বিয়ের পরে বড় বড় কথা বলছিলেন যে ছোট মানুষদের ভুল ক্ষমা করতে হয়। বিয়ে মানে আত্মার সম্পর্ক, ঘোড়ার ডিমের সম্পর্ক। আপনি আমার সাথে স্বাভাবিক ব্যবহারই করছেন না, আত্মার তো দূরের কথা। ভালোবাসেন না আপনি আমায়, অন্য কাউকে ভালোবাসেন। আমি ঠিকই ভাবি আপনি অন্য কাউকেই ভালোবাসেন, আমাকে ভালোবাসেন না আপনি। কেউ ভালোবাসে না আমায়। ধমকে ধমকে কাঁদতে কাঁদতে নিজের কথা শেষ করলো শ্রুতি। পার্থিব চুপ করে রইল, হাঁপ ছাড়লো। মেয়েটা এত অবুঝ, অথচ ভাব এমন করে যেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে চতুর সে। পার্থিব নিজেও তার বউকে জড়িয়ে ধরলো, শান্ত কণ্ঠে বলল, কান্না থামান শ্রুতি, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। শুধু চেয়েছিলাম আপনি সম্পর্কে এগিয়ে আসুন। একার জোরে কখনো সম্পর্ক টিকে না। সম্পর্কে দুইজনের চেষ্টা, যত্ন, তাগিদ থাকতে হয়। আমি যা চেয়েছিলাম আমি পেয়ে গেছি শ্রুতি। এই যে আপনি এক পা এগোলেন, এবার আমি 100 পা দৌড়ে যাব আপনার কাছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমি আপনার উপর রাগ করিনি। পার্থিব তার শ্রুতির উপর রাগ করতেই পারে না। শ্রুতি ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মুখ উঠিয়ে। আপনি ক্ষমা করেছেন আমায়? হুম, আমি আপনাকে ভালোবেসেছি। আগেও বাসতাম, এখনো বাসছি, ভবিষ্যতেও বাসবো। আর রাগ করবেন না তো? কাজের নাটক করবেন না তো আর? পার্থিব অনেক দিন পর প্রাণ খুলে হেসে দিল। শ্রুতিকে এক হাতে জড়িয়ে এনে এক আঙুল দিয়ে নাকের মাথা ধরে নাড়িয়ে দিল আর বলল, আমার বোকা বউ, আমি কাজের অভিনয় করিনি, সত্যি ব্যস্ত ছিলাম। ওই দিন বললাম না। শ্রুতি মাথা নিচু করে ফেলল। শুধু শুধু কত চিন্তা করছিল সে। পার্থিব শ্রুতিকে শক্ত করে জড়িয়ে ধরতেই শ্রুতি ছটফটিয়ে উঠল। আমি নিঃশ্বাস নিতে পারছি না তো, আস্তে ধরুন। এটা আপনার শাস্তি, এতদিন ধরে আমার সাথে তিরিং বিরিং করার শাস্তি। এবার শ্বাস আটকে বসে থাকুন। হাসিনা ছাদে এসেছে কাপড় শুকাতে দিতে। সে লক্ষ্য করলো তার পিছু পিছু মাহাথিরও এসেছে। মাহাথিরকে অসময়ে ছাদে দেখে বলল, তুমি এইখানে কেন আব্বা? কিছু লাগবো? আমার সাথে আলাদা কথা বলতে চাচ্ছিলাম। কি কথা? আম্মা, আপনি বিভাকে বলেন ভালো হতে। এসব কি কও তুমি? বিভা কি খারাপ নাকি? নিজের ছেলের এমন কথায় আশ্চর্য হয়ে উঠলেন হাসিনা। ও আমার সাথে ভালোভাবে কথা বলে না। ভালো তো, তুমিও বলো না, ওও বলে না, সদ্বোধ। আমি বলি আম্মা, আমি ওর সাথে বলতে চাই। ও আমাকে এড়িয়ে গেলে আমি কিভাবে বলবো? এরাই যাওয়ার মতন কাজ করলে তোমার মাথায় তুলে নাচবো নাকি? মাহাথির রেগে উঠল। কি শুরু করেছে সবাই তার সাথে। আমার এইসব মোটেও ভালো লাগছে না। তো আমি কি করব? আপনি ওকে বলবেন আমি আগের মতো নেই। আমি ওর সাথে স্বাভাবিক হতে চাচ্ছি। হাসিনার কাজ শেষ। সে মাহাথিরের দিকে তাকালো, মনে মনে হাসল। আগেও মাহাথিরের কিছু লাগলে সে এইভাবে পিছু পিছু ঘুরত। আজও এসেছে দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলেটা নিজের প্রিয় জিনিসের অভাবে গাল ফুলিয়ে আছে। সে বালতি নিয়ে মাহাথিরের দিকে এগিয়ে এলো, বলল, শোনো বাজান, অনেক দোষ তুমি করছো, সেই শাস্তিও তুমি প্রাপ্য। আর কেমন পোলা তুমি, বইয়ের মান ভাঙাইতে মায়ের কাছে আসছো। যেই কথাগুলো
আমারে বললা সেগুলো বউরে বলো, যাও। হাসিনা হাঁপ ছেড়ে আবারও বলল, কম অন্যায় করো নাই, নিজের চোখে এত দেখছি। আমি না থাকতে আরো কত করছো আল্লাহ মালুম। ওই দিন বললাম বউরার হাত কাটছে, ফিরাও চাইলে না। উচিত ছিল না নিজের বউরে খাওয়াইয়া দেওয়ার? বলো উচিত ছিল কি না? মাহাথির উত্তর দিতে পারল না, কপালে অসহায়ত্বের ভাঁজ ফেলল। এত এত দোষ করেছে, সে যে নিজের চোখে নিজেই চোখ মেলাতে পারছে না। কি হবে তার, কি হবে তার সম্পর্কের? বিকেলবেলা মাহাথির বাইরে গেছিল একটু, ঘরে ফিরে দেখলো সবাই যার যার কাজে ব্যস্ত আছে। মাহাথির নিজের ঘরে ঢুকলো, হাত মুখ ধুয়ে বের হতেই চোখ পড়লো বিছানায়। বিছানায় ভাঁজ করা কাপড়ের দুটো স্তূপ। একটা স্তূপে মাহাথিরের কাপড় ভাঁজ করা, অন্যটায় বিভার কাপড়। মোক্ষম সুযোগ, মাহাথির কাপড়গুলো তুলে নিজ আলমারিতে রাখলো। মাহাথিরের ভাঁজ করা পাঞ্জাবিগুলোর উপর সুন্দর করে বিভার জামাগুলো রেখে দিল। আপাতত এইগুলো থাক, পরে অন্যান্য কাপড়ও ঢুকিয়ে রাখবে। মাহাথিরের মনে হলো এখন আলমারিটা দেখতে সুন্দর লাগছে। আলমারিটাকেও বিবাহিত মনে হচ্ছে, বিবাহিত মাহাথিরের বিবাহিত আলমারি। মাহাথির মুখে সরু হাসির সাথে আলমারির দরজা বন্ধ করে ফেলল। মাহাব উঠুন, এই 7:20 বাজে, খাবেন কখন, গোসল করবেন কখন, আর অফিস যাবেনই বা কখন? 8টায় না অফিস? এই মাহাব, মাহাব। বিভা ভ্রু কুচকে তাকিয়ে রইল। 7টা থেকে ডাকছে, এবার হাত ধরে টানতে লাগলো, উদ্দেশ্য উঠিয়ে বসালো। মাহাথিরের ঘুম হালকা হতেই সে বিভার হাতের স্পর্শ বুঝল, উল্টো সে টান দিল বিভাকে। বিভা এমনটা আশা করেনি, তাই নিজের উপর নিজের আয়ত্ত রাখতে পারল না, পড়ে গেল মাহাথিরের উপর। মুখ গিয়ে ঠেকলো মাহাথিরের কাঁধে। চুল বাঁধা থাকায় অতিরিক্ত ঝামেলা হলো না। ঘটনায় আকস্মিকতায় বিভা হতবম্ব। অন্যদিকে সকাল সকাল মাহাথিরের মুখে হাসি ফুটল। এক হাত বিভার পিঠে, অন্য হাতে জড়িয়ে ধরতে যাবে, অমনি বিভা কর্কশ কণ্ঠ কানে এলো। মাহাথির, 7:26 বাজে, 8টায় আপনার অফিস, ভুলে গেছেন নাকি? লেট হলে যে ফি কাটে। মাহাথির চমকে বিভার দিকে চাইল। বিভা নিজেকে সামলে উঠে পড়তেই মাহাথির ঘড়ির দিকে তাকিয়ে এক লাফে উঠে পড়ল। সেদিকে ভ্রু কুচকে তাকিয়ে স্থান ত্যাগ করলো বিভা। বাথরুম থেকে তাড়াহুড়ো বেরিয়ে হাতের কাছে সব পেয়ে মনটা খুশি হলো। মোজা পরতে গিয়ে দেখলো মোজাটা অনেক দিন ধরে পরা হয়, নষ্ট হয়ে গেছে। আলমারি খুললো নতুন মোজা বের করার আশায়। কাঙ্ক্ষিত জিনিস নিয়ে দরজা আটকানোর সময় চোখ আটকালো উপরে। বিভার জামা নেই, কোথাও নেই আলমারির। মুহূর্তের মধ্যে সুন্দর মেজাজে ছাই পড়ে গেল। রাগে দুঃখে দরজা আটকে ফেললো। এত রাগ, এত অভিমান! মাহাথির নিজের হাতে রাখলো জামাগুলো, তাও সরিয়ে ফেললো। নিজের বদ রাগের কারণে দুপুরের খাবারও নিল না মাহাথির। বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। হামিম কোথায় আম্মা? হাসিনা মাহাথিরের প্রশ্নের উত্তর দিল। বিভার ঘরে। এক ঘরে থাকতে ওর ভালো লাগতেছিল না, তাই ওই ঘরে দিয়ে আসছি। আব্বার কি অবস্থা? শরীর ঠিক আছে? হ বাবা, আছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে দেখা করে আসবো নি। মাহাথির ঘরে ঢুকে দেখলো দুই ভাই বোন বসে আছে খাটের সাথে হেলান দিয়ে। মাহাথির এগিয়ে গেল, হাতে তার ফোমের পুতুল। হামিম বসে থাকতে চায় না, নড়চড় করে উঠে পড়তে চায়, অথচ তাকে বসে বসে শুয়ে শুয়ে খেলতে হবে যা খেলার। তাই মাহাথির নিত্য নতুন খেলনা এনে হামিমকে মজা দেওয়ার চেষ্টা করে। এতে যদি বাচ্চাটা বসে থাকে, সেদিন পার্থিব কতগুলো নিয়ে এলো, তাও বাচ্চাটার নড়চড় থামে না। মাহাথির নিজের হাতের খেলনা বাড়িয়ে দিল হামিমের দিকে। হামিম লক্ষ্য করেই চোখ বড় বড় করে ফেলল। এলিফ্যান্টের বাচ্চা, ওয়াও, অনেক সুন্দর। ছোঁ মেরে খেলনাটা নিয়ে নিল হামিম। মাহাথির ঠোঁটে হাসি ফুটল সরুভাবে। বিভার দিকে চোখ নিতেই নজরে এলো মলিন মুখ। তা দেখে বিভার মুখের মতোই মলিন হয়ে গেল মাহাথিরের দৃষ্টি। বিভা এতক্ষণ যাবৎ দেখেছিল হামিমের হাসি মুখ, কি উচ্ছ্বাস মুখে। নিজের অসুস্থ শরীরে কাছের মানুষের হাসি খুশি মুখ দেখতেও ভালো লাগে। তার শরীরটা বেশ ভালো নেই, দিন দুনিয়া কেমন যেন অন্ধকার লাগে। প্রেশারের সমস্যা কিনা কে জানে, আজকে সকাল থেকেই শরীরটা বেশ দুর্বল। বিভার চোখ পড়ল খেলনার ওপরে। ছোটোখাটো একটা হাতির বাচ্চা, মুখটা সুন্দর, কিউট বলা যায়। বিভা মনে মনে বলল, নিজে একটা হাতি এনেছিল, হাতি, হাতির পছন্দ হাতি। বিভা মনে মনে অনেক হাসলো, তবে তার ছিটে ফোটাও প্রকাশ করলো না। অন্য চিন্তা মাথায় আসতেই উঠে দাঁড়ালো, বলল, এতদিন আমি ছিলাম, এখন আমার ভাইও এসে জুটেছে। আপনার অনেক টাকা গেল, আমি তার জন্য দুঃখিত।
আমি এমনিতেও হামিমের অপারেশনের জন্য টাকা জমাচ্ছিলামই, সেগুলো আপনি নিলে খুশি হব। মাহাথিরের মনে হলো তার মাথার নরম অংশে কেউ সজোরে আঘাত করলো। চোখ বন্ধ করে নিজেকে সংযত করলো মাহাথির। রাগকে আয়ত্তে এনে বলল,